ভালো বাগান করতে গেলে গাছের সুষম খাবারের প্রয়োজন হয়, সেটা আমরা জানি। আর সেই খাবার যদি তরল হয় তো কথাই নেই। আর এই তরল সারের মধ্যে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়ে থাকি এবং বহুল প্রচলিত, সেটা হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। তার সাথে আরো খনিজ, অনেক মূল্যবান মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তো কাজেই দীর্ঘদিন ধরে এই সর্ষের খোলের প্রচলন কৃষিক্ষেত্রে বা ছাদ বাগানে হয়ে আসছে। কিন্তু আজকে এক বিশেষ ধরনের তরল সারের ব্যাপারে আমি আপনাদের সাথে আলোচনা করব। যে তরল সারটা যদি আমরা ব্যবহার করতে পারি, সেই তরল সারে সর্ষের খোলের থেকেও বহু গুণ শক্তিশালী। তো সেই তরল সারটা কি, আজকের আলোচনায় থাকবে। সেই তরল সার কিভাবে তৈরি করতে হয় এবং কেমন ভাবে বাগানের গাছেতে প্রয়োগ করতে হয়, এবং এটা ব্যবহার করলে গাছের কি সার্বিক বিকাশ ঘটে, এইসব নিয়ে আলোচনার বিষয়বস্তু। কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই জানাই আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং নতুন বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, বাগান করতে গেলে প্রথমেই যে তরল সারটার কথা আমাদের মনে পড়ে, বহুল প্রচলিত ওই সার, সেটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোল কৃষিক্ষেত্রে বা বাগানেতে দীর্ঘদিন ধরে আমরা ব্যবহার করে আসছি তার গুণগত মানের জন্য। কেন, তরল সার হিসাবে সর্ষের খোলের বিকল্প খুঁজে পাওয়া ভার। এই সর্ষের খোলের মধ্যে এনপিকের পরিমাণ যেমন পর্যাপ্ত থাকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যা কিনা একটা গাছকে সুস্থভাবে বাড়িয়ে তুলতে, গাছের শেকড় বিস্তার করাতে এবং ফুল ফল আনতে। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও অনেকের ক্ষেত্রে সর্ষের খোল ব্যবহার করাটা একটা ঘেন্নার ব্যাপার হয়ে দাঁড়ায়। কেন, এই সর্ষের খোলটাকে তো পচাতে হয়, সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যায় না। কম করে 3 থেকে 4 দিন এটাকে পচিয়ে গাছে ব্যবহার করা হয়। এই 3-4 দিন বা 5 দিন পচাতে গিয়ে দেখা যায় যে ওই সর্ষের খোলের মধ্যে পোকা সৃষ্টি হয়। যদিও সেই পোকাগুলো কোনো ক্ষতিকারক পোকা নয়, গাছের ক্ষেত্রে উপকার। আবার একটা বিচ্ছিরি গন্ধ সৃষ্টি হয়, যেটা কিনা বাড়ির ছাদ বাগানে এবং ব্যালকনিতে অনেকেই সহ্য করতে পারেন না। তো সেই সব বন্ধুদের জন্যেই আজকে আমি তুলে ধরছি সর্ষের খোলের বিকল্প হিসাবে একটা উন্নত মানের তরল সার, যে তরল সারটা ব্যবহার করতে পারলে গাছেতে এনপিকের পরিমাণ সর্ষের খোলের থেকে অনেক বেশি পাবে এবং গাছ দ্রুত বিকাশ ঘটবে। গাছ এরকম ঘন সবুজ তরতাজা হয়ে উঠবে এবং গাছে দ্রুত ফুল আসবে। তো ভাবছেন কি সেই সার? হ্যাঁ, আমি বলবো, ধীরে ধীরে বলছি, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। যে তরল সারটা আমি তৈরি করতে চলেছি তার প্রধান উপকরণ হচ্ছে বাদাম। বাদামকে ঘানিতে পিষে তেল বার করে নেওয়ার পর যে খোলটা বাজারে বিক্রি হয়, আমাদের কাছে চলে আসে, সেটাকেই আমরা বাদাম খোল হিসাবে জানি। এবং এই খোলটাই আমরা গাছেতে ব্যবহার করব
একটা নিয়ম মেনে। তো যদিও এই বাদাম খোল কিন্তু সর্ষের খোল থেকে তুলনামূলকভাবে দামটা বেশি, দামটা বেশি হলেও এর গুণগত মানও অনেক বেশি। আর আমরা ছোটখাটো বাগান করি, সেখানে অল্প বিস্তর খরচা আমরা করতেই পারি, কেন রাসায়নিক সারেতে, রাসায়নিক খাবারেতে এর থেকে অনেক বেশি খরচ করি, এবং যেটা প্রাকৃতিক ভারসাম্য হারায়, মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। কিন্তু জৈবভাবে যে সারগুলো আমরা গাছে ব্যবহার করি, সেটার খরচ একটু বেশি হলেও গাছের সারের গুণগত মান ভালো হয় এবং গাছের মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এই সার ব্যবহার করলে। তো এই বাদাম খোলটা বাজারে কিনে নিয়ে এসে আমাদের ব্যবহার করতে হয়। এটা নার্সারিতে বা যারা গাছগাছলা বিক্রি করে বা সার বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়, কিন্তু অনেকেই বলেন সহজে তারা জোগাড় করতে পারেন না। তাদের জন্য আমি বলবো, যারা বাদাম খোল জোগাড় করতে পারছেন না, কেন বাদাম খোল 70 টাকা 80 টাকা কেজি পড়ে। আর যদি আপনারা জোগাড় করতে না পারেন, যদি খুঁজে না পান, তাহলে চিন্তা করার কিচ্ছু নেই। মুদির দোকানে চিনে বাদাম যেটা কিনতে পাওয়া যায়, সেই বাদামকে ঘরে নিয়ে এসে মিক্সিতে পিষে এরকম ভাবে আপনারা একটা জৈব সারের উপাদান তৈরি করে নিতে পারেন। এই উপাদানের সাহায্যে বাদামের এক তরল সার আমি তৈরি করব। এই তরল সারটা তৈরি করতে গেলে কতটা পরিমাণ বাদাম লাগবে এবং কিভাবে এটাকে করা যায়, তার আগে জেনে নেওয়া যায় বাদামের মধ্যে কি কি পুষ্টিমূল্য আছে। বাদামের মধ্যে যে খনিজ পুষ্টিমূল্যগুলো আমরা পেয়ে থাকি, সেগুলো এক এক করে আপনাদের আমি জানাচ্ছি। বাদামের মধ্যে পেয়ে থাকি ফসফরাস, পটাশিয়াম, নাইট্রোজেন, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফোলেট এবং ভিটামিন ইর একটা ভালো উৎস, যাতে কিনা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা কি? উদ্ভিদে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা কি? কি কাজ করে? স্থায়ীশীল অণু তৈরি করে, যার ফলে উদ্ভিদের কোষের ক্ষতি রোধ করে, কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে, উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশকে নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ায় এবং সাথে সাথে উদ্ভিদের ট্রেস ক্ষমতাও বৃদ্ধি করে। এবারে প্রশ্ন হচ্ছে, সর্ষের খোল থেকে বাদাম খোল কেন শক্তিশালী? কারণ সর্ষের খোলের মধ্যে এনপিকের পরিমাণ হলো নাইট্রোজেন 4.52% থাকে, ফসফরাস থাকে 1.78% এবং পটাশিয়াম থাকে 1%। আর বাদাম খোলের মধ্যে এনপিকের পরিমাণ হলো নাইট্রোজেন 7.5%, ফসফরাস 2.5% এবং পটাশিয়াম 3.15%। কাজেই বুঝতে পাচ্ছেন সর্ষের খোলের থেকে নাইট্রোজেনের শতকরা হার বাদাম খোলে বেশি, ফসফরাসের অনুপাত সর্ষের খোলের থেকে বাদাম খোলে বেশি এবং সাথে সাথে পটাশিয়ামের শক্তি সর্ষের খোলের থেকে বাদাম খোলে বেশি। তাই আমরা যদি আমাদের বাগানের গাছেতে সর্ষের খোলের পরিবর্তে বাদাম খোল ব্যবহার করতে পারি, তাহলে গাছের সার্বিক বিকাশ হতে বাধ্য, কারণ এনপিকের পরিমাণ সব দিক দিয়ে বেশি। আর যদি ঠিক মতন পরিমাণ মতন সময় মতন ব্যবহার করতে পারি, তাহলে এই যে গাছগুলো দেখছে, এরকম গাছের পাতা সবুজ হবে, ছোট গাছে পাতা ভরে উঠবে, ফুল ভরে উঠবে, গাছের শেকড় বিস্তার লাভ করবে এবং গাছের সার্বিক বিকাশ ঘটতে বাধ্য। এবারে আসা যাক বাদাম খোল ব্যবহারের সুবিধা কি। এই বাদাম খোলটা যখন জলেতে পচানো হয়, সর্ষের খোলের মতন দুর্গন্ধ বের হয় না,
দুর্গন্ধ ছড়ায় না। যখন আমরা গাছে এটাকে প্রয়োগ করব, যদি সর্ষের খোলটা পরিমাণে যদি বেশি হয়, সে আপনার গুঁড়ো হিসাবেই গাছে দিন, বা তরল করে যদি গাছে দিয়ে দেন, একটা নির্দিষ্ট মাপের ওপরে যদি চলে যায়, পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে গাছের মারা যাওয়ার ভয় থাকে। আর বাদাম খোলের ক্ষেত্রে একটু কম বেশি হলে সেই ভয়টা কিন্তু থাকে না। বর্ষাকালে সর্ষের খোল ব্যবহার করলে যে ভয়টা থাকে যে গাছে ফাঙ্গাস লেগে গাছ মারা যেতে পারে, বাদাম খোলটা যদি আমরা ব্যবহার করি, বর্ষাকালে ব্যবহার করলেও সেই ফাঙ্গাসের হাত থেকে গাছকে রক্ষা করা যায়। বাদাম খোল বর্ষাকালেও ব্যবহার করলে ফাঙ্গাস আক্রান্ত হয় না গাছ। সর্ষের খোল যেমন কম করে 3-4 দিন পচিয়ে ব্যবহার করলে তার সুফল পাওয়া যায়, কিন্তু বাদাম খোলের ক্ষেত্রে অত দিন ধরে পচাবার প্রয়োজন লাগে না। বাদাম খোল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়েই ব্যবহার করা যেতে পারে। ধরুন আপনি সর্ষের খোল ভিজিয়েছেন, ব্যবহার করবেন বলে ঠিক করেছেন, কিন্তু সকাল থেকেই দেখলেন যে প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে আমরা সর্ষের খোলটা ব্যবহার করতে পারি না। কিন্তু বাদাম খোল বৃষ্টি হলেও আমরা ব্যবহার করতে পারবো। শেডের তলায় গাছটাকে নিয়ে আসবো, বৃষ্টির জল যেন সরাসরি না লাগে, মাটিতে আমরা অনাসেই বাদামের তৈরি এই তরল সারটা ব্যবহার করতে পারি। সর্ষের খোলের থেকে বাদাম খোলে এনপিকের পরিমাণ বেশি থাকার জন্যে গাছ তার পুষ্টিমূল্য বেশি পরিমাণে পেয়ে থাকে। আর পুষ্টিমূল্য বেশি পাওয়ার জন্য গাছের বৃদ্ধি বিকাশ দ্রুত হয় এবং গাছ তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, গাছের ইমিউনিটি পাওয়ার গ্রোথ করে। সর্ষের খোলের পরিবর্তে বাদাম খোল যদি আমরা ব্যবহার করতে পারি, এটা সর্ষের খোলের থেকে অনেক বেশি ঠান্ডা, কাজেই বাদাম খোল আমরা নিশ্চিন্তে গাছে ব্যবহার করতে পারি। ইভেন গরমকালেও আমরা বাদাম খোল গাছে ব্যবহার করতে পারি। এবারে আসা যাক বাদাম খোল ব্যবহারের উপকারিতাগুলো কি। বাদাম খোলের মধ্যে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, যার ফলে প্রোটিন সংশ্লেষণ, উদ্ভিদের বিকাশ ও বৃদ্ধি, উদ্ভিদের শক্তির উৎস হিসাবে কাজ করে এবং জৈব সংশ্লেষণের পথের জন্য বিল্ডিং ব্লকের কাজ করে। বাদাম খোলের মধ্যে সালফার থাকার জন্য পাতার রং গাঢ় সবুজ হয়, যার ফলে গাছের খাদ্য গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত হয়। আর নিয়মিত বা সময় মতন, পরিমাণ মতন যদি আমরা বাদাম খোলটাকে আমাদের গাছের বাগানে ব্যবহার করতে পারি, তাহলে গাছের বৃদ্ধি দ্রুত হয়। আর এই বাদামের মধ্যে আয়রন থাকার জন্যে গাছের অসময়ে যে ফুল ফল ঝরে যায়, সেই ফুল ফল ঝরে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করা যায় এই বাদামের জৈব সার ব্যবহার করলে। এবারে আসা যাক এই বাদাম খোলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে এই বাদাম খোলকে আমরা সরাসরি গাছের মাটিতে দিতে পারি। এক্ষেত্রে একটা যদি 8 থেকে 10 ইঞ্চি টব হয়, তাহলে টবের কিনারা ঘেঁষে একটু মাটি খুঁড়ে নিয়ে সেইখানেতে এরকম 1 চামচ বাদাম খোল চারধার দিয়ে রিং করে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিলে এটা স্লো রিলিজ সার হিসাবে কাজ করবে এবং ধীরে ধীরে গাছ এর থেকে যেমন এনপিকে পাবে, তার সঙ্গে ম্যাগনেসিয়াম পাবে, সালফার পাবে, ক্যালসিয়াম পাবে ইত্যাদি বিভিন্ন পুষ্টিমূল্যগুলো গাছ ধীরে ধীরে এর থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়া আমরা এটাকে তরল হিসাবেও ব্যবহার করতে পারি। এই তরল হিসাবে কিভাবে ব্যবহার করা যায় এখন সে ব্যাপারে আমি আসছি। বাদামের যে তরল সারটা তৈরি করতে হবে, তার জন্যে যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে এই বাদাম। আমি কিন্তু বাদাম খোল ব্যবহার করিনি, আমি বাজার থেকে, দোকান থেকে, মুদির দোকান থেকে এরকম বাদাম কিনে নিয়ে এসেছি। আপনারা প্রয়োজন মনে করলে মুদির দোকানে পোকা লাগা খারাপ বাদামও পাওয়া যায়, তারা ফেলে দেয়, সেই বাদামকেও নিয়ে এসে আপনারা করতে পারেন। এই বাদাম আমি 50 গ্রাম এনেছিলাম। 50 গ্রামকে আমি
মিক্সিতে একেবারে ডাস্ট করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন এরকম ডাস্ট। এটা 50 গ্রাম আছে। তো এই বাদামের যে ঘোলটা তৈরি করব, এর রেশিও হচ্ছে 1:4। মানে 50 গ্রাম আমি বাদাম নিয়েছি, পিষে নিয়েছি বাদামটাকে মিক্সিতে, আর এর সঙ্গে 4 গুণ জল, 50-এর 4 গুণ মানে 200 ml জল আমি এর সাথে মানে ব্যবহার করব। এই যে পাত্রটা দেখছেন, এর মধ্যে আমি এই পেষা বাদামটাকে ঢালব। দেখতে পাচ্ছেন বাদাম, পেস্ট করা বাদামটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা 50 গ্রাম আছে। এর সাথে কি বলেছিলাম, 4 গুণ জল, 1:4, মানে 200 ml জল নেব। কখনোই আপনারা বেশি জল নেবেন না, 1:4 এই রেশিওতেই করতে হবে। এবারে এটাকে খুব ভালোভাবে নেড়ে দেবো, এরকম ভাবে জলের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টা একটা ছায়া জায়গাতে আমি রেখে দেবো। 3-4 ঘন্টা বাদে আমি এসে এর পরবর্তী যে কাজ করব সেটা আপনাদের দেখাবো। তবে এটা কিন্তু বাদাম খোলের থেকে অনেক বেশি শক্তিশালী হলো। বলবেন কেন? না, বাদাম ঘানিতে পিষে আসল জিনিস তেল সমেত বার করে নেওয়া হচ্ছে, খালি ছিবড়েটা পড়ে থাকে। ওই ছিবড়ের মধ্যেও অনেক গুণ রয়েছে। আর এটা যদি আমরা সরাসরি বাদামটাকে ঘরেতে পিষে ব্যবহার করতে পারি, ওই বাদাম খোলের থেকেও অনেক বেশি শক্তিশালী। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কাজেই একটু পয়সা বেশি হলো আপনার গাছগুলোকে কিন্তু চিরসবুজ রাখতে পারবে, গাছের ফল ফুল বৃদ্ধি হবে, গাছ সুস্থ থাকবে। যদি বাদামকে একটু কিনে নিয়ে এসে ঘরে পেস্ট করে এরকম ভাবে তৈরি করতে পারেন। ফিরে এলাম 4 ঘন্টা বাদে। এবারে এই দ্রবণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, বা মেশানোর পরে এরকম দেখতে হলো। এই মিশ্রণটাকে সরাসরি এখন গাছে দেওয়া যাবে না, এটাকে আরো ডাইলুট করতে হবে, পাতলা করতে হবে। যার জন্যে এর সাথে আমি 4 লিটার জল মেশাবো। এই বালতিটার মধ্যে এই দ্রবণটা এখন আমি ঢেলে দেবো। এর সাথে প্লেন জল 4 লিটার মিশিয়ে দেবে। দুই, তিন, চার লিটার জল মেশাবার পরে এটা এরকম পাতলা দ্রবণটা তৈরি হলো। এবারে আসা যাক কিভাবে আমরা গাছে এটাকে প্রয়োগ করব। গাছের বয়স এবং টবের সাইজ অনুপাতে আমাদের এটাকে ব্যবহার করতে হবে। এরকম কন্টেনারে যদি গাছ হয় তাহলে এক্ষেত্রে আমরা এই যে ওয়ান টাইম ইউজ করা যে প্লাস্টিকের গ্লাস রয়েছে, এই গ্লাসের আমরা হাফ গ্লাসের একটু বেশি 4 ধার দিয়ে দেবো। তার আগে মাটিটাকে একটু ভিজিয়ে রাখতে হবে, এরকম 4 ধার দিয়ে এটাকে দিয়ে দেবো। আর এর চেয়ে যদি ছোট গাছ হয় তাহলে সেক্ষেত্রে হাফ গ্লাস এই দ্রবণ দিলেই হবে। যদি টবের মাপ 6 ইঞ্চি হয় আর গাছের সাইজ যদি এরকম হয় তাহলে এই টবের মাটিটাকে হালকা ভিজিয়ে রাখতে হবে, যেমন দেখছেন। তারপরে এই যে গ্লাসটা আছে, 1 গ্লাস এই টবের মানে টবের 4 ধার দিয়ে দিতে হবে। এরকম ভাবে যদি আরো টব বড় হয়, মানে টবের আকার যদি বড় হয়, গাছের আকার যদি বড় হয়, ধরুন 10 থেকে 12 ইঞ্চি যদি টব হয়, তাহলে এরকম গ্লাসের 2 গ্লাস ওই একই পদ্ধতিতে মাটিটাকে আগে ভিজিয়ে রাখা হবে, তারপরে টবেতে মানে এটাকে ঢেলে দিতে হবে। এবারে বলবেন কতদিন ছাড়া দিতে হবে। এটা যেহেতু একটা শক্তিশালী তরল সার তৈরি হলো, আর প্রায়
সব ধরনের পুষ্টিমূল্য এর মধ্যে রয়েছে। তাই জন্য এই তরল সারটাকে 15 থেকে 20 দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট। এবারে বলতে পারেন এটা কখন দিতে হবে। এটা সকালবেলা সূর্য ওঠার আগে প্রয়োগ করা যেতে পারে, বা বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে গাছে প্রয়োগ করা যেতে পারে। এটা কি সব রকম গাছে দেওয়া যায়? হ্যাঁ, মোটামুটি আউটডোর প্ল্যান্টের সমস্ত রকম গাছেতেই এটাকে ব্যবহার করা যেতে পারে। শুধু স্যাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছকে না দেওয়াই ভালো। এবারে বলবেন যে এটা কি রেখে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এটাকে রেখে ব্যবহার করা যেতে পারে, তবে দীর্ঘদিন রাখা যাবে না। 7 থেকে 8 দিন রেখে এটাকে ব্যবহার করা যেতে পারে। কত সহজে একটা মূল্যবান সার আপনারাও ঘরে নিজেরা বানিয়ে নিতে পারেন। এবং এই সারটা যদি ব্যবহার করতে পারেন আপনারা নিয়মিত, পরিমাণ মতন, সময় মতন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের গাছেও দ্রুত ফুল আসবে, গাছ দ্রুত বৃদ্ধি পাবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে এবং গাছ সবুজ সতেজ হয়ে থাকবে, ফুল ফলে ভরে যাবে। ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা ভিডিওটা আপনাদের কাজে লাগবে, তাহলে প্লিজ একটু বেশি করে লাইক করবেন। কারণ আপনাদের কাছ থেকে বেশি বেশি লাইক পেলে তবে আমার ভিডিও করার প্রবণতাটা বাড়বে, আর আপনাদের সামনে এরকম ভাবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। যদি মনে করেন ভিডিওটা আপনাদের কাজের ভিডিও হয়েছে বা অন্যদেরও কাজে লাগবে, তাহলে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটাকে আপনাদের জানাশোনা, বিশেষ করে যারা বাগান প্রেমী, ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন, সেই সমস্ত মানুষের কাছে সম্ভব হলে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে তাদেরকেও দেখার একটু সুযোগ করে দেবেন। আমার ক্যামেরার ওপাশ থেকে যেসব বন্ধুরা দেখছেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, যারা দেখে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব, ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে এরকম নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।